সুপ্রিয় দর্শক, চ্যানেল এস এর নিয়মিত আয়োজন উন্নয়নের কৃষি অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি হাসনাত সুলাইমান। দর্শক, আমরা আমাদের আজকের উন্নয়নের কৃষির পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আধুনিক প্রযুক্তিতে নিরাপদ মাছ উৎপাদনের ক্ষেত্রে যেই প্রযুক্তিগুলো সারা পৃথিবীতে ব্যাপকভাবে প্রচলিত তার মধ্যে একটি প্রযুক্তি হচ্ছে রাস প্রযুক্তি, যেটিকে ফুল ফর্ম হচ্ছে রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম। আমরা এই পদ্ধতিতে নিরাপদভাবে যে কোনো জায়গায় মাছ চাষ করতে গেলে আমাদেরকে কি কি করতে হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। দর্শক, অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে আছেন প্রফেসর ডক্টর এ এম শাহাবুদ্দিন, অ্যাকুয়াকালচার বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এবং আমার বাম পাশে আছেন মোহাম্মদ খালেকুজ্জামান সরকার, ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার, মৎস্য অধিদপ্তর। দর্শক, আমরা অতিথিদের সাথে কথা বলবো। চলুন তার আগে আমরা যে প্রযুক্তি নিয়ে কথা বলছি, রাস প্রযুক্তি বা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম, এই প্রযুক্তিটি নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি এবং এই প্রতিবেদনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ফ্যাকাল্টি তারা এই রাস প্রযুক্তিটি নিয়ে কিভাবে গবেষণা করছে এবং তার খুঁটিনাটির বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। চলুন আমরা প্রতিবেদনটি দেখে আসি। আমরা যে পুঁটি দিয়েছি এটা ফাইবার গ্লাসের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এবং রাস সিস্টেমের মধ্যে এটি রয়েছে। আমরা দেখলাম যে এই পুঁটি মাছটা ট্যাঙ্কে খুব ভালোভাবে হয় এবং কোনো ডিজিজ নাই, কোনো মর্টালিটি নাই। এটি খুবই পজিটিভ একটি জিনিস। তবে একটি জিনিস শুধু খেয়াল রাখতে হবে, এরা যে লাভ দেয়, ওরা লাভ দেয়, এটি যদি প্রোটেকশন না ব্যবহার করে বা নেট ব্যবহার না করে তাহলে এরা লাভ দিয়ে রাতের বেলা বা বৃষ্টির সময় পড়ে যেতে পারে। একটি ট্যাঙ্কে জাস্ট অ্যাসেসমেন্ট করা, ট্যাঙ্কে হয় কিনা, খায় কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা এটি অবজার্ভ করার জন্য আমরা দেখেছি যে কোনো সমস্যা হয় না এবং উচ্চ ঘনত্বে এটিকে চাষ করার মতো একটি মাছ। একই জায়গায় সবার জন্য একই পরিমাণ খাবার দিলে এটি
দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রফেসর ডক্টর এম শাহাবুদ্দিন, আপনার কাছে প্রথম প্রশ্ন। জি, আপনারা আসলে এই রাজ প্রযুক্তিটি নিয়ে যে গবেষণা করছেন, এটি আসলে কতদিন ধরে করছেন, বা এই বিশ্ববিদ্যালয়ে আপনার এই গবেষণাটি কি কি বিষয় নিয়ে কাজ করছেন, এই বিষয়টি সম্পর্কে যদি আমাদেরকে একটু জানান। আমরা বিগত 3 বছর যাবৎ এই প্রকল্পটি পরিচালনা করছি এবং এটি কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে আমরা করতে পেরেছি। আপনি জানেন, এই দেশ কৃষি বান্ধব দেশ, কৃষির উপর ভিত্তি করেই এই দেশ এগিয়ে যাচ্ছে। এই দেশের মাটি, এই দেশের বায়ু, এই দেশের পানি কৃষি কাজের জন্য উপযুক্ত। তার মধ্যে একটি সেক্টর বা খাত হচ্ছে মাছ চাষ। দেশ এগিয়ে যাচ্ছে, দেশের আয়তন ছোট, জনসংখ্যা বাড়ছে, বাসস্থান বাড়ছে, কিন্তু কৃষি কাজের জন্য জমি কমে যাচ্ছে। উৎপাদন দ্বিগুণ করতে হবে, চাহিদা মেটাতে হবে, প্রোটিনের চাহিদা মেটাতে হবে, পুষ্টির চাহিদা মেটাতে হবে। আর দেশ 2041 সালে এই দেশ যে পর্যায়ে যাবে তার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। তাই আমরা আধুনিক প্রযুক্তির মাছ চাষ, ঘরের ভিতরে মাছ চাষ, কিভাবে অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়, কিভাবে বিদেশে রপ্তানিযোগ্য করে সব কিছু মেনে মাছ চাষ করা যায়, সেই ধরনের স্বাস্থ্যসম্মত মাছ চাষের মধ্যে একটি প্রযুক্তি হচ্ছে রিসার্কুলেটিং সিস্টেম। আপনি জানেন, এই প্রযুক্তিটি পৃথিবীর যে কোনো জায়গায় করা যায়। আপনি মরুভূমিতে যান, তারা স্যামন চাষ করছে রাস সিস্টেমে। আপনি থাইল্যান্ডে যান, স্টারজিয়ন ক্যাভিয়ার করছে রাস সিস্টেমে। আবার অন্য দেশে যান, যেখানে লবণ পানি সেখানেও করা সম্ভব, যেখানে মিঠা পানি সেখানেও করা সম্ভব, যেখানে তাপমাত্রা বেশি সেখানেও সম্ভব, যেখানে শীত সেখানেও সম্ভব, মানে যে কোনো পরিস্থিতিতেই এটি সম্ভব। কাছে জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে মাছ চাষের উপর যে বিরূপ প্রভাব আসবে, তার একটি চাষ পদ্ধতির ক্ষেত্রে এটি অবদান রাখতে পারে। তবে এই প্রযুক্তিগুলি একটু বিনিয়োগ নির্ভর। এই প্রযুক্তিগুলির ক্ষেত্রে ডক্টর শাহাবুদ্দিন, আমরা এই বিনিয়োগের জায়গাটিতে, অর্থের জায়গাটিতে বা ইনভেস্টমেন্টের জায়গাটিতে কি করা যায়, আমরা এই জায়গাটিতে আসবো। তার আগে যিনি আসলে সরকারের পক্ষ থেকে বা প্রতিনিধি হিসেবে এসছেন, ওনার সাথে একটি জিনিস জানতে চাই যে মৎস্য অধিদপ্তর তো বিভিন্ন সময় সাধারণ মানুষের জন্য অনেক নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে। বর্তমান সরকারের একটি নির্বাচনী অঙ্গীকারও ছিল যে নিরাপদ খাদ্য সকলের জন্য, এবং নিরাপদ মাছ উৎপাদনে আসলে অনেক প্রযুক্তি সারা পৃথিবীতেই প্রচলন রয়েছে। তা আপনার এই অধিদপ্তর বা সরকারি পদক্ষেপের কথা যদি আমরা ভাবি, তাহলে এই টোটাল প্রযুক্তি বা পদক্ষেপের জায়গাটাতে আপনার মৎস্য অধিদপ্তর আসলে সাধারণ মানুষের জন্য, বা আমি কি করতে চাই, সেই জায়গাটাতে আপনারা আসলে কি কি কাজ করছেন, বা আপনার অধিদপ্তর আসলে কি কি পদক্ষেপ নিচ্ছে? জি, ধন্যবাদ। আসলে মৎস্য অধিদপ্তর বাংলাদেশের মৎস্য উৎপাদনের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে ইতিমধ্যে। যদি আমরা দেখি, বাংলাদেশ মাছে ভাতে বাঙালি একসময় ছিল। জাতির জনক শেখ মুজিবুর রহমান 1973 সালে গণভবনে মাছের পোনা উন্মুক্ত করে সেই সময় বলেছিলেন যে মাছ হবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী দ্বিতীয় প্রধান ফসল। সেই সূত্রকে কাজে লাগে তার সুযোগ্য কন্যা আজকে মৎস্য অধিদপ্তরকে এত দূর এগিয়ে নিয়ে আসছেন। সেই সঙ্গে আমরা মৎস্য অধিদপ্তরের আমরা যে লোকবল আছি, বিভিন্ন চ্যালেঞ্জের মুখে হয়ে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রাণীজ চাহিদা মেটাতে আমরা কাজ করে যাচ্ছি। সেই অনুযায়ী মৎস্য অধিদপ্তর বাংলাদেশে যেসব কাজ করতেছে, আমরা যদি শুরু দিই, মাছের উৎপাদন বৃদ্ধিতে যেসব পদক্ষেপ গ্রহণ করছে ইতিমধ্যে, আমরা প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি, আমরা প্রশিক্ষণের জায়গাটিতে আসবো ডক্টর। আমি জানতে চাচ্ছি যে আসলে আপনারা তো এই প্রযুক্তি সম্প্রসারণে অনেক রকম কাজ করছেন, আমরা ওই জায়গাটিতে আসবো। আপনার মৎস্য অধিদপ্তর আসলে আপনাদের যে কার্যক্রম, এই কার্যক্রমের মাধ্যমে আসলে প্রযুক্তিগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের পলিসিগত বা নিজস্ব কোনো পদক্ষেপ আছে কিনা সেটি? আমাদের নিজস্ব পদক্ষেপ বলতে, যে আমি যদি বলি, আমাদের যে মূল ম্যান্ডেট মানুষকে সেফ ফুড খাওয়ানো। এখন শুধু মাছের প্রোডাকশনের সঙ্গে আমরা সেফ ফুডের দিকে গেছি। এখন সেফ ফুডটা খাওয়ানোর জন্য আমরা কি করতেছি, আমরা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা উপজেলায়, জেলায় আমাদের বিভিন্ন কার্যক্রম যেগুলো গ্রহণ করি, এলাকাভেদে আমরা বিভিন্ন প্রকল্প গ্রহণ করি। যেমন জেলেদেরকে
বলি, তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করি, তাদেরকে কিছু অনুদান দেই, বিভিন্ন মানে আপনারা প্রযুক্তিও দিচ্ছেন, তার সাথে সাথে পোনা সহ যা যা লাগে উপাদান লাগে সবই আপনারা। এবং অ্যাওয়ারনেস বিল্ড আপে সে মাছ কিছু ব্যান্ড পিরিয়ড আছে, সেই সময় তাদের ভিজিডি, ভিজিএফ এগুলো আমরা প্রদান করি জেলে। ইলিশ মাছের ধরার ক্ষেত্রে আমরা যে সময় করা যাবে না, তাদেরকে জেলেদের নিবন্ধনকৃত কার্ড আছে, কার্ড দেখে আমরা চাল দিই, প্রতি মাসে 20 কেজি করে পার ক্যাপিটা চাল দিচ্ছি আমরা, জেলেদের দিচ্ছি, যাতে তারা এই ব্যান্ড পিরিয়ডে ইলিশটাকে রক্ষা করতে পারে। আপনি জানেন যে সারা বিশ্বে 11টি দেশ ইলিশ আহরণ করে, তার মধ্যে বাংলাদেশ কিন্তু প্রথম। এটা একমাত্র সফল হয়েছে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য। আমরা জেলেদেরকে কি করতেছি, তোমরা এই সময় ইলিশটা ধরো না, মা ইলিশ রক্ষা করতেছি, অন্য সহযোগিতা করতেছেন, সরকার যেহেতু ব্যানও করছে, তাদেরকে আবার টাকা দিয়ে, খাদ্য দিয়ে সহযোগিতা করছে। জাটকা রক্ষা কার্যক্রম আছে আমাদের এই কার্যক্রমগুলো করতে সরকার এগুলো বিভিন্ন পদক্ষেপ সময়ে সময়ে নিচ্ছি আমরা। এরপর যদি ফ্রেশ ওয়াটারে দেখি, আমরা নিয়মিত মাছের পোনাও মুক্ত করতেছি, মৎস্য অভয়শ্রম, বিশেষ করে বিলের মধ্যে বিল নার্সারি করতেছি, মৎস্য অভয়শ্রম বিভিন্ন, যেমন আমাদের যে বাইকা বিলে দেখি সিলেটে, বিশেষ করে হাওর, বাওর, বিল, নিচু জলাভূমি সরকারি মাছের পোনা এবং দেশীয় মাছ সংরক্ষণের ক্ষেত্রে এই কাজগুলো করি আমরা। দেশীয় মাছ সংরক্ষণ গুরুত্বপূর্ণ। আমরা আবার আপনার কাছে আসবো। ডক্টর শাহাবুদ্দিন, আপনার কাছে আবার আসি। আপনি অনেকদিন ধরে বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করছেন এবং আমরা যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে আপনি লো কস্ট টেকনোলজি নিয়ে কাজ করেন এবং প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছেন। তার মধ্যে একটি প্রযুক্তি আমরা ঘুরে দেখেছি, সেটা হচ্ছে রাস প্রযুক্তি। তো এই প্রযুক্তিটিতে আসলে লো কস্টের জায়গাটি কোথায়? কারণ আমরা আসলে ঘুরে যেটি দেখেছি যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু কম হওয়ার সুযোগ কম, যেহেতু এটি একটি প্রোটেক্টেড কাল্টিভেশন সিস্টেম। তো আপনার কাছে কি মনে হয় যে লো কস্ট করতে গেলে আমাকে আসলে এই রাস প্রযুক্তিতে বা যে কোনো মাছ উৎপাদনের প্রযুক্তির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে? ধন্যবাদ। আপনি দেখেছেন আমরা প্রকল্পটি করেছি প্রকল্প মেয়াদের জন্য নয়, প্রকল্পটি করেছি বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির জন্য এবং যেভাবে এটিকে আরও 20 থেকে 30 বছর ব্যবহার করা যায় সেই উদ্দেশ্য নিয়েই করেছি। এই প্রকল্পগুলিতে যারা রিসার্কুলেটিং সিস্টেম করেন সাধারণত ওনারা বিদেশ থেকে পুরো সিস্টেমটা কিনে নিয়ে আসেন, হয় কানাডা, নেদারল্যান্ড অথবা পার্শ্ববর্তী চায়না থেকে নিয়ে আসেন। যে কোনো একটা দ্রব্য, একটা মেশিন চায়না থেকে কিনলেন, তার কেনার টাকাটা দিলেন, শিপমেন্ট করবেন, শিপমেন্টের কস্ট দিবেন, বাংলাদেশ পোর্টে আসলে ডিউটি ট্যাক্স দিতে হবে। তাহলে আপনি 3টা জায়গায় অর্থ বিনিয়োগ করলেন আর দেশের ডলারটাকে বাহিরে পাঠিয়ে দিলেন যে একটা মেশিন বা অ্যাকোয়াকালচারের জিনিসপত্র কেনার জন্য। আমরা সেই জায়গাটায় কাজ করেছি যে দেশের লোকদেরকে প্রশিক্ষিত করে দেশেই কিভাবে ওই মেশিনগুলি তৈরি করা যায় এটি আমরা শিখিয়েছি। সব ম্যাটেরিয়াল কি আমরা পাচ্ছি দেশে? আমরা সব, শুধু ওই মোটর ছাড়া এটি যদি কোনো কোম্পানি করতে পারে আর সমস্ত কিছুই দেশে করা যাবে। আমরা ড্রাম ফিল্টার নিজেরা দেশে করেছি এবং এটিকে এমনভাবে তৈরি করেছি অন্য দেশেও সেটি করেনি। আমরা টারবাইন ভিত্তিক করেছি যে পানি দিয়েই ড্রামটা ঘুরবে, তাহলে এনার্জি সেভ হয়ে গেল। আমরা করেছি যে বায়োমিডিয়া, এটি আমরা লোকালি তৈরি করেছি, একজন উদ্যোক্তা সেটি বিনিয়োগ করে তৈরি করেছেন, যেটি বাজারে কিনতে গেলে 3,500 টাকা কেজি, এটি পাবেন 700 টাকায় কেজি, কাজে কমে গেল। আমরা ডিগ্যাসিং সিস্টেমের জন্য বায়োকর্ড ব্যবহার করে আমরা ব্যবহার করেছি ভাঙ্গা প্লাস্টিক, যেগুলি উচ্ছিষ্ট থাকে, ফ্রুট বাস্কেটের মধ্যে বসিয়ে দিয়ে এটাকে করেছি, কাজে এখানেও আমরা কমিয়েছি। সর্বশেষ যেটি বলবো যে আমরা ডিজাইনকেই চেঞ্জ করে দিয়েছি। আমার দেশের মাছের দাম আর অন্য যারা আমাদের চেয়ে উন্নত তাদের দেশের মাছের দামের সমান নয়। আমরা যে মাছগুলি খাই এগুলি অনেকগুলি মাছই বিদেশের মার্কেটে রপ্তানিযোগ্য না, বাংলাদেশ কমিউনিটি ছাড়া অন্যদের কাছে যায় না, কাজে আমাদের মাছের দামের একটা নির্দিষ্ট লিমিট রয়েছে, এর বেশি যায় না। তাই আমরা ওই চায়না বা ইউরোপের প্রযুক্তিকে ব্যবহার না করে আমরা ডিজাইন চেঞ্জ করেছি গ্র্যাভিটি ফ্লো এর মাধ্যমে, অর্থাৎ পানিটা অবিকর্ষজ ত্বরণের মাধ্যমে একটি জায়গায় যাবে, সেখান থেকে আমরা পাম্প করে পানিটাকে নিয়ে আসব আর ওই পাম্পটাকে সোলার সাপোর্টে দিয়ে দিব, তাহলে পুরো সিস্টেমটা জিরো এনার্জি হয়ে যায়। যখন জিরো এনার্জি হয়ে যাবে প্রতি মাসে 50-60 হাজার টাকা বিদ্যুৎ খরচ দিতে হবে না, সে তেলাপিয়া করেও লাভবান হবে। আমি এক উদ্যোক্তার সাথে কথা বলেছি, যার সার্ভে করেই আমরা এই কাজটা করেছি। ওনার সাথে যখন আমি বললাম যে আমার মাসে
8 থেকে 10,000 টাকা খরচ হবে, বিদ্যুৎ খরচ। উনি তখন উত্তর দিলেন, তাহলে আমি তেলাপিয়া করেও আমি লাভ করতে পারবো। কাজে এই বিষয়গুলি নিয়েই আমরা কাজ করেছি। কাজে উদ্যোক্তারা আমাদের কাছে এসে দেখে শিখে, যিনি এখন লোকসানে রয়েছেন উনিও, আমরা চাই উনিও লাভবানে যান। যখন উদ্যোক্তা লাভবানে যাবে আমাদের আত্মতৃপ্তি আসবে যে আমাদের প্রকল্পটি সফল হচ্ছে, সফলতা, সেখানে আমরাও সফলতার গল্পটা বলবো। কিন্তু উনি লাভ করবেন, উনি ইনকাম করবেন, আমিও খুশি হব। কাজে আমরা চাই না কেউ কখনো লোকসানে যাক, কোনো গবেষক চায় না কোনো উদ্যোক্তা কখনো লোকসানে যাক। আমরা চাই লাভবানে যাক। এবং এই গবেষণাটা টু ওয়ে চ্যানেল, যে চাষির সমস্যা গবেষক সমাধান করবে, গবেষক সমাধান করে চাষিকে দিবে। কাজে এইভাবেই দেশ এগিয়ে যাচ্ছে। আমরা সেই উদ্দেশ্যেই এই ধরনের আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছি। মোহাম্মদ খালেকুজ্জামান সরকার, আপনারা আসলে উৎপাদন বৃদ্ধি করতে সরকারও বদ্ধপরিকর। নতুন প্রযুক্তি অনেকগুলো বাংলাদেশে এসছে এবং অনেকেই আসলে এই প্রযুক্তিগুলো বিভিন্ন চ্যানেল দেখে, আমি নাম বলতে চাই না, প্রচুর মিডিয়া এসছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এগুলোতে দেখে তারা আসলে অনেকেই সদ্যোগে অনেক রকম প্রযুক্তি দিয়ে মাছ চাষ করে অনেকেই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডক্টর শাহাবুদ্দিন এগুলো একটু ইঙ্গিত দিচ্ছিলেন যে নতুন উদ্যোক্তাদের জন্য। তা আপনারা আসলে আপনাদের এই মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এরকম কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটি করছেন কিনা, যে বা আপনারা তাদেরকে সাপোর্ট করার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনাদের মধ্যে এরকম কোনো পদক্ষেপ আছে কিনা যে আপনারা এই কার্যক্রমগুলো করছেন যাতে মানুষ প্রযুক্তি নিয়ে লোকসানের সম্মুখীন না হয়? জি, ধন্যবাদ। আসলে মৎস্য অধিদপ্তরের মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য অধিদপ্তরের প্রধান কাজই হচ্ছে কিন্তু প্রশিক্ষণ। আমরা চাষিদের ট্রেন্ড আপ করব, এটা বিভিন্ন, যেমন মৎস্য অধিদপ্তরে যতগুলো প্রকল্প চলতেছে সবগুলো প্রকল্পের একটা পার্ট থাকে প্রশিক্ষণ। কারণ আমরা মনে করি একটা চাষিকে যদি আমরা প্রশিক্ষিত করতে পারি, নতুন প্রযুক্তির সঙ্গে সমন্বয় করাইতে পারি, বিভিন্ন জায়গায় মাছের উৎপাদন কোথায় ভালো হচ্ছে, কোন প্রযুক্তিটা ভালো, আমরা চাষিদের তাদের কি করি, তাদেরকে জাস্ট এক্সচেঞ্জ ভিজিটের ব্যবস্থা করি প্রকল্প থেকে, অথবা রাজস্ব থেকে যদি তাদেরকে আমাদের সম্ভব হয় যে প্রশিক্ষণে নিয়ে যাওয়ার পরে তাদেরকে ভালো একটা প্রযুক্তি আছে কিনা। জি জি, সরকারের পক্ষ থেকে আসলে ধরেন আপনারা গ্রুপ অফ ধরেন 30 জন বা 25 জন প্রশিক্ষণ দেওয়ার সুযোগটি, হ্যাঁ সুযোগ আছে আমাদের কন্টিনিউয়াস প্রশিক্ষণ। তারা এটি জানবে কিভাবে? এর প্রশিক্ষণ আসলে আমাদের প্রত্যেকটা জেলা এবং উপজেলা মৎস্য অফিসার উনি সিলেক্ট করেন যে চাষি আজকে আমাদের একটা প্রশিক্ষণের ব্যাচ হবে, 25 জনের ব্যাচ, উনি চাষি ঠিক করেন। এবং যদি কোনো চাষি ইন্টারেস্টেড হয়, অথবা আমাদের তো সবগুলো এখন নিবন্ধিত করা আছে, কিন্তু প্রত্যেকটা উপজেলায় খামার নিবন্ধন, এটা চলমান প্রক্রিয়া, এবং ম্যাক্সিমাম চাষির নাম ঠিকানা আছে। আমরা সেখানে বুঝতে পারি কোন চাষি কতটা অ্যাডভান্স, কার টেকনোলজি কোন পর্যায়ে আছে, তাকে আমরা কি করে আরেকটু অ্যাডভান্স করতে পারি, মানে কোন কৃষকের জ্ঞানের মাত্রাটা কতটুকু। একজন মাছ চাষ করতেছে, কেউ ছোট মাছ করে, কেউ বড় মাছ, এবং কে কোন টেকনোলজি ইউজ করতেছে। আমরা ইন্টেন্সিভ ওয়েতে করতেছে। আপনার কিছুক্ষণ আগে প্রফেসর শাহাবুদ্দিন যেটা বলছেন যে রাস, এটা কিন্তু হাই টেকনোলজি, এটা অনেক সফিস্টিকেটেড, এবং কিছু নর্মালও আছে। এরকম আমরা চাষি সিলেক্ট করি যে কোন চাষির ক্যাটাগরি কোথায়, আমরা কাকে কোন প্রশিক্ষণে দিব। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক প্রশিক্ষণ লোকালের বাইরেও হয়। যেমন বাংলাদেশে কয়েকটা আমাদের প্রশিক্ষণ সেন্টার আছে, তাদেরকে আমরা বাইরে, যেমন উত্তরবঙ্গে রাজশাহীর নাটোরে একটা ট্রেনিং সেন্টার আছে, পার্বতীপুরের ট্রেনিং সেন্টার, এগুলো বড় মাপের, এবং খুলনার জি হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখানোর সুযোগ আছে। আমরা সম্ভব হলে তাদেরকে কিছু দূরেও যদি কোনো ভালো সিস্টেম দেখানোর হয়, তাহলে আমরা একদিনের একটা তাকে এক্সচেঞ্জ ভিজিটের ব্যবস্থা করি। এবং মাছ চাষের ক্ষেত্রে আমাদের আরও একটা যেটা মাছের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে আরেকটা যেটা ভূমিকা পালন করে, আমরা যেটা বলবো যে ফলাফল প্রদর্শনী। অ্যাডভান্স চাষি যে ভালো উৎপাদন করে তার এইটাকে আমরা কিন্তু এই যে বিভিন্ন প্রশিক্ষণে গিয়ে ওই রেফারেন্স করি যে ওই চাষিটা তার ওইটা দেখে আসে, যেন উদ্বুদ্ধ হয় যে তার লাভ ভালো হয়েছে, ভালো উৎপাদন হয়েছে। এভাবে কিন্তু মাছের উৎপাদন, যে বর্তমান সরকারের যে রূপরেখা 2041 সালে বর্তমান যে মাছের উৎপাদন আমাদের 47 লক্ষ মেট্রিক টন, এটা কিন্তু আমরা 2041 সালে 90 লক্ষ মেট্রিক টনে পৌঁছাইতে হবে। আমরা যে মাছের প্রবৃদ্ধি যেভাবে বাড়তেছে, আমরা আশা করতেছি এটা ছাড়িয়ে যাব আমরা, যদি এভাবে চলতে পারি। আমাদের এই ম্যান্ডেট নিয়ে আমাদের ডিপার্টমেন্ট কাজ করতেছে, আমরা সবাই বদ্ধপরিকর, এটা আমরা ইনশাআল্লাহ অর্জন করতে পারবো। জি, ডক্টর শাহাবুদ্দিন উনিও বলছিলেন যে কিছু টেকনোলজির কথা, এবং বলছিলেন যে ট্রেনিংয়ের বিষয়গুলো। তা আপনার কাছে কি মনে হয় যে আপনার এই যে টেকনোলজি আপনারা যে আসলে নিয়ে এসছেন, এই টেকনোলজির জায়গাটিতে মানুষকে আসলে উদ্বুদ্ধ করার জন্য আপনি তো গবেষণা করছেন, অনেক উদ্যোক্তাও আসছে, আপনি খামারিকে নিয়েও কাজ করছেন। সরকারের তো ডেফিনেটলি মৎস্য অধিদপ্তরের কিছু নিয়মকানুন আছে। এই গবেষণা করতে গিয়ে আপনার কাছে কি মনে হয়েছে যে
এই মানুষকে উদ্বুদ্ধ করার জায়গাটিতে কি কি জিনিস আর অ্যাড করা জরুরি মনে করছেন আপনি? প্রযুক্তিকে ভয় নয়, জয় করতে হবে। জি। প্রযুক্তি পরিবর্তনশীল, যুগ নতুন নতুন যাবে, প্রযুক্তি সময় আসবে, আসবে। প্রযুক্তি পরিবর্তনশীল হবে। কিন্তু এটিকে ভয় পেয়ে পিছু হটে থাকলে অন্য দেশ আমাদের চেয়ে এগিয়ে যাবে। কাজেই দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই আবার সব প্রযুক্তি নিবে তা নয়, উনি সেই কথাটা বলেছেন। গত সপ্তাহে একজন প্রশিক্ষক এসছেন আমার কাছে, উনি বড় মাছ তৈরি করেন, 1 কেজির মাছ ছাড়েন, 3.5 কেজি মাছ তৈরি করেন, ওনার অনেক বড় প্রজেক্ট রয়েছে। ওনাকে জিজ্ঞেস করলাম মাছ চাষের ক্ষেত্রে আপনার লাভ লোকসানের যদি একটু বলেন। উনি সরাসরি বলল আমি 50%-এর মতো লাভ করি, এবং এই লাভের পিছনের মূল যেটি হচ্ছে উনি নিজেই সম্পর্কে ভালো জানেন, আরেকটি হচ্ছে উনি নিজে খাদ্য খরচটা কমিয়ে নিয়ে এসছেন। আচ্ছা, এটি তো মূল বিষয় আসলে। খাদ্য খরচ মাছ চাষের জন্য 60 থেকে 70% খরচ। আচ্ছা। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় ভিত্তিক কৃষিকাজের উপর গুরুত্ব দিয়েছেন। ওনাদের কিছু প্রকল্প রয়েছে, মৎস্য অধিদপ্তরের বিভিন্ন মেশিনারিজ দেয়, খাদ্যের মেশিন দেয়। এটি যদি গ্রুপ ভিত্তিক, সমবায় ভিত্তিক হয়, তারা যদি নিজেরা কিছু খাদ্য তৈরি করে, কিছু খাদ্য সবসময় তৈরি করা যায় না ছোট অবস্থায়, সেই খাদ্যগুলি কিনলো, কিন্তু যখন মাছ বড় হয়ে যায় ওই সময়গুলিতে যদি খাদ্য নিজে তৈরি করতে পারে, তখন এই ধরনের প্রযুক্তি অথবা মাছ চাষে লোকসানের সম্ভাবনা নাই। আরেকটি বিষয়, বই পড়ে সাইকেল চালানো শেখানো যায় না, মাছ চাষের ক্ষেত্রেও তাই। হাতে কলমে আমি বিভিন্ন মিডিয়াতে দেখেই আমি মাছ চাষ করে ফেলবো, এটি হবে না। একটু থামাই যে বাংলাদেশে বিগত কয়েক বছর আগে অনেকেই আসলে এই বায়োফ্লক যে প্রযুক্তিটি ছিল এটি সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, এবং অনেকেই এই চাষের প্রতি ঝুঁকেছিল, এবং তারা অনেকেই চাষ করতে গিয়ে, যেটি আমরা পরে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছি বিভিন্ন চ্যানেলে, যে তারা আসলে প্রচণ্ডভাবে লসের সম্মুখীন হয়েছে। তা আপনার কাছে কি মনে হয় যে প্রযুক্তি আসলে ভয় পাওয়ার বিষয় নেই, কিন্তু প্রযুক্তি আমি নিতে গিয়ে আসলে এই জাতীয় লসের সম্মুখীন হচ্ছি, স্পেসিফিক্যালি এই জায়গাটাতে যদি আপনি বলেন যে যারা এই কাজগুলো করতে চায়, কারণ আমরা তো নতুন নতুন উদ্যোক্তাকে উৎসাহিত করব, সেই ক্ষেত্রে আসলে আপনার গবেষণার জায়গা, এবং আপনি একটি টেকনোলজি নিয়ে অনেক বছর ধরে কাজও করছেন, প্রশিক্ষণ দিচ্ছেন মানুষকে, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই জায়গায় আসলে কি বিষয়টি খুব বেশি জরুরি? আমরা আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করি, বায়োফ্লকও একটি আধুনিক প্রযুক্তি, আমি বায়োফ্লক নিয়েও কাজ করি। আমার কাছে মনে হয় এই দেশের মানুষের সর্বসাধারণের প্রযুক্তি যদি বলেন তাহলে বায়োফ্লক একটি প্রযুক্তি, এটি খুব সহজে করা যায়। কিন্তু ওই যে বলেছি যে প্রশিক্ষণ ছাড়া না জেনে মাছ চাষ করা যাবে না। আমি 2004 সালে আমেরিকার একজন শিক্ষকের কাছে থাইল্যান্ডে শুনেছি যে ওনারা অণুজীব ভিত্তিক মাছ চাষ করে, তখন আমাকে ভিডিওতে দেখিয়েছে, আমার কাছে মনে হয়েছে এই ঘোলা পানিতে কীভাবে মাছ চাষ হয়, কিন্তু এটি হচ্ছে বায়োফ্লক, এটি হচ্ছে বটম ক্লিন আপ। এই পদ্ধতির জন্য দুটো মাছ উপযুক্ত, এক হচ্ছে তেলাপিয়া, 2 হচ্ছে চিংড়ি। এই দুটোর বাইরে আমাদের যারা বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে, যার কোনোদিন মাছ চাষের কোনো জ্ঞান নেই, তিনি হয়ে গেছেন প্রশিক্ষক, তিনি প্রশিক্ষণ দিচ্ছেন, শিং করেন, মাগুর করেন, পাবদা, গুলশা 1 কেজি 300, 600, 800 টাকায় বিক্রি করবেন, মানুষকে দেখিয়েছে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে 2 লক্ষ টাকা লাভ করবেন না, এটি মাছ চাষের সেই সূত্র নয়। মাছ চাষে লাভ রয়েছে, কিন্তু স্বর্ণ বা সফটওয়্যার বিজনেসের মতো তো এই লাভ নয়। সেটি একটি সময়ের সাথে সাথে আসে, একটি বিনিয়োগ, একটি 1 বছর 2 বছর পরে তার বিনিয়োগ উঠে আসবে। আমরা চিন্তা করি 6 মাসেই টাকাটা উঠে আসবে কিনা, এটি তো হবে না। কাজেই আবেগ দিয়ে ব্যবসা হয় না, এটি একটি ব্যবসা, এটি একটি প্রযুক্তি, জানার বিষয় আছে, বিনিয়োগের বিষয় আছে, এবং সেই বিনিয়োগটাকে ধরে রাখতে হবে, রিইনভেস্টমেন্টের বিষয় রয়েছে। কাজেই সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে উদ্বুদ্ধ হয়ে না জেনে যেন কেউ বিনিয়োগ না করে, আমি সেদিকে অনুরোধ করব। বিজ্ঞান, এটি জেনে বুঝে এবং অভিজ্ঞতার পরামর্শ নিয়েই আসলে কাজ করতে হবে। ধরেন আমি অবসরে গেলাম, একজন ব্যক্তি অবসরে গেল, ওনার বাড়ির পেছনে 15 ফিট জায়গা রয়েছে, সেখানে উনি একটি ট্যাঙ্ক করলে আমরা সেই জায়গা থেকে
500 কেজি মাছ তৈরি করব। উনার জন্য 500 নয়, যদি 200 কেজি মাছ ও তেলাপিয়া তৈরি তাও করে ওনার জন্য অনেক। উনার নিজের যে খাদ্যের নির্ভরতা, প্রোটিনের নির্ভরতা, সেটি নিশ্চিত করলেন, উনার আত্মীয় স্বজনেরটা নিশ্চিত করলেন, আশপাশের পড়শিদের জন্য নিশ্চিত মানে করলেন। সবার জন্য তাহলে খাদ্যের একটা সংস্থান করতে খাদ্যের হচ্ছে। নিশ্চয়তা আমি ব্যক্তি হয়ে 4-5 যদি করি, সারা দেশের মানুষ যদি করে, তাহলে তো নিশ্চয়তা চলে চলে আসবে। আসবে। আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ খালিকুজ্জামান, এই যে রাজ প্রযুক্তি সহ আরো অনেক প্রযুক্তি মানুষের কাছে গিয়েছে এবং আমরা শুনলাম যে এগুলো ফলো করতে গিয়ে অনেকে আসলে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তা আপনারা আসলে কেউ যদি ক্ষতির সম্মুখীন হয়, তাকে আসলে কোনোভাবে প্রণোদনা বা কোনো কিছু দিয়ে তার ক্ষতি পোষানোর কোনো সুযোগ কি আপনার অধিদপ্তর করে কিনা? আসলে ক্ষতির প্রণোদনা আমাদের এই সরাসরি কোনো সিস্টেম নাই এটা, তবে আমরা চেষ্টা করি তাকে অন্যভাবে ডাইভার্ট করার জন্য। যেমন কেউ যদি রাজ করে কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাকে আমরা কোনো প্রকল্প থেকে তাকে আমরা বিকল্পভাবে কিছু সহায়তা করতে পারি। যেমন আমাদের কিছু প্রকল্প থেকে প্রদর্শনী সিস্টেম করা আছে, জি প্রদর্শনী, তাকে প্রদর্শনী পারপাস, তাকে যে রাজ করে যে ক্ষতি হলো, তোমাকে রাজ বাদ দিয়ে তুমি একটা পুকুরে, তাকে তুমি যেহেতু এই বছর মাছ চাষ করতে পারতেছো না, তুমি এই পুকুরে তোমাকে বিনিয়োগ করার জন্য আমরা কিছু প্রকল্প থেকে সহায়তা। তার মানে অধিদপ্তর যারা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে সহযোগিতা করার জন্য অধিদপ্তর পাশে আছে। ডক্টর শাহাবুদ্দিন, আমাদের সময় খুবই কম এবং আপনার কাছ থেকে ছোট্ট করে লাস্টে একটি কথা শুনতে চাই যে এই প্রযুক্তি বাংলাদেশে আসছে, অনেকে নিচ্ছে, অনেকে নিতে পারছে না। তা আপনার কাছে কি মনে হয়, যদি এক লাইনে বলেন যারা আসলে নতুন উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য আপনার আসলে কি পরামর্শ, একদম ছোট্ট করে যদি বলেন। সরকারের উদ্দেশ্য বর্তমানে যা উৎপাদন রয়েছে তার দ্বিগুণ করা। দ্বিগুণ করতে হলে প্রযুক্তির বিকল্প নাই, নিবিড়তার বিকল্প নাই। আর বিদেশের বাজার ধরতে হলে এই ধরনের প্রযুক্তিতে যেতেই হবে। সাথে সাথে উচ্চ মূল্যের যেই মাছগুলি রয়েছে, যেমন কোরাল হতে পারে, সামুদ্রিক বিভিন্ন মাছ হতে পারে, কাঁকড়া হতে পারে, এই প্রযুক্তির মাঝে নিয়ে এসে বিদেশের বাজারকে দখল করা। ধন্যবাদ প্রফেসর ডক্টর এম শাহাবুদ্দিন এবং মোহাম্মদ খালিকুজ্জামান সরকার। আমাদের এই চ্যানেল এস এর উন্নয়নের কৃষি অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। প্রযুক্তি সারা পৃথিবীতে একটি চলমান প্রক্রিয়া এবং এটি ভবিষ্যৎ যত এগিয়ে যাবে, আমরা আমাদের কৃষিক্ষেত্রে এবং বাংলাদেশ বেঁচেই আছে আসলে কৃষির উপর, এবং আধুনিক কৃষির জায়গায় প্রযুক্তি ছাড়া আধুনিক কৃষি করা সম্ভব নয়। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং এখন আমরা নিরাপদ খাদ্যের জন্য অনেক বেশি কাজ করছি। বর্তমান সরকারও অনেক কাজ করছে যাতে নিরাপদ ফসল, মাছ, মাংস, ডিম, দুধ সকলের কাছে পৌঁছে দিতে পারে। আমরা প্রযুক্তির এই জায়গাটিতে জেনে বুঝে কাজ করব এবং প্রয়োজনে ওই উপজেলায় মৎস্য কর্মকর্তা থাকেন এবং ওই উপজেলায় আপনি আপনার অভিজ্ঞ পরামর্শক পাবেন। যদি না পান, আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। দর্শক, আমরা অনুষ্ঠানটি আজকে এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।